আজ তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস নম্বর বিভাজন সহ একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু হবে 50 নম্বরে এবং সময় থাকবে 1.5 ঘন্টা। আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যাবে। তবে সেটা কিভাবে পাবে সেটা জানতে ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। আমি কিন্তু অলরেডি ভূগোলেরও ক্লাস শেয়ার করেছি, তো তোমরা যদি চাও তোমরা কিন্তু সেটাও দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এবারে চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা একটু সিলেবাস আর নাম্বার বিভাজনটা দেখে নাও। তোমাদের পরীক্ষায় থাকছে 4 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারার দ্বিতীয় পর্যায়, 5ম অধ্যায় খ্রিস্টীয় শতকের ভারতীয় উপমহাদেশ, আর 6ষ্ঠ অধ্যায় সাম্রাজ্য ও শাসন। এই প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু 4টে করে এমসিকিউ আসবে, টোটাল 12টা, যার মধ্যে থেকে তোমাদেরকে 10টার অ্যান্সার করতে হবে। ভিএসএ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ, যার মধ্যে শূন্যস্থান পূরণ, ওয়ান লাইনার অ্যান্সার, স্তম্ভ মেলাও, এগুলো আসতে পারে, যেগুলোও কিন্তু থাকবে 12 নম্বরের এবং তোমাদের করতে হবে 10টা। তারপরে 2 মার্কসের প্রতিটা চ্যাপ্টার থেকে 2 নম্বর দুটো করে কোয়েশ্চেন থাকবে, 6টার মধ্যে তোমাদের লিখতে হবে 4টে। একই রকমভাবে 3 নম্বরেরও তাই, প্রতিটা চ্যাপ্টার থেকে থাকছে 2টো করে প্রশ্ন, যার অর্থাৎ টোটাল 6টার মধ্যে তোমাদেরকে করতে হচ্ছে 4টে। আর 5 নম্বরেরও প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন থাকবে, টোটাল 6টা, যার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে 2টো, অর্থাৎ 10 নম্বরের। তাহলে এভাবেই কিন্তু 50 মার্কসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো এবারে শুরু করি আমরা প্রশ্ন উত্তর। প্রথমেই এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি, প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, বিদ কথার অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান নাকি ভাষা বিজ্ঞান? অ্যান্সার হবে জ্ঞান। নেক্সট, জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, পার্শ্বনাথ নাকি মহাবীর? উত্তর হচ্ছে ঋষভনাথ। নেক্সট, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন সাতকর্ণী, অশোক নাকি শিমুখ? উত্তর হয়ে যাবে সাতকর্ণী। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন, বাণভট্ট নাকি রবিকীর্তি? আগে ক্লাসটা পজ করে কমেন্টে জানাও উত্তরটা, তারপরে দেখে নাও তোমাদের দেওয়া উত্তরটা সঠিক হলো কিনা। তো এটার উত্তর হয়ে যাবে বাণভট্ট। নেক্সট প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন্দাবেস্তা, মহাকাব্য নাকি ঋগ্বেদ? সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। কোন রাজার আমলে নালন্দা মহাবিহার স্থাপিত হয়? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত? উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত। মেগালিথ বলা হয় পাথরের গাড়িকে, পাথরের সমাধিকে নাকি পাথরের খেলনাকে? অ্যান্সার হচ্ছে পাথরের সমাধিকে। বেদাঙ্গের সংখ্যা 4টি, 5টি নাকি 6টি? উত্তর হয়ে যাবে 6টি। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো কেবলিন, মহাবীর নাকি তীর্থঙ্কর? উত্তর হচ্ছে তীর্থঙ্কর। একটি মহাজন পদের নাম ছিল তাম্রলিপ্ত, মগধ নাকি সুরাট? উত্তর হয়ে যাচ্ছে মগধ। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কথা জানা যায় হাতিগুম্ফা শিলালেখ থেকে, এলাহাবাদ প্রশস্তি থেকে নাকি আইহোল প্রশস্তি থেকে? উত্তর হচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে। নির্বাণ কথার অর্থ সন্ন্যাস, গৌতম বুদ্ধ নাকি মুক্তি? উত্তর হবে মুক্তি। এরপরে আছে 2 দাগ। 2 দাগের এতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো এবং প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে 1 করে। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনা চালু করেন, এটা সত্য। তারপরে ঋগ্বেদ ও জেন্দাবেস্তায় ইন্দো ইউরোপীয় ভাষার প্রভাব দেখা যায় না, এটা একদমই ভুল, অর্থাৎ মিথ্যা। গৌতম বুদ্ধ পাবা নগরীতে মারা গিয়েছিলেন, এটাও কিন্তু মিথ্যা। নেক্সট হচ্ছে বিদাগ, যেখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টির অ্যান্সার তোমাদের করতে হবে, প্রশ্নমান রয়েছে 1 করে। ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক পালি ভাষায় লেখা। উপনিষদ কি? উপনিষদ হচ্ছে বেদের নানা তত্ত্বের বিভিন্ন ব্যাখ্যা এবং চিন্তাভাবনা। পরের প্রশ্ন, বলি কি? মৌর্য আমলে প্রচলিত এক ধরনের ভূমি রাজস্ব ছিল বলি। বৌদ্ধদের প্রথম সভা কোথায় হয়েছিল? বৌদ্ধদের প্রথম সভা রাজগৃহে হয়েছিল। সংহিতা কথার অর্থ কি? সংহিতা কথার অর্থ সংকলন করা। ইন্ডিকা গ্রন্থের লেখক কে ছিলেন? ইন্ডিকা গ্রন্থের লেখক ছিলেন মেগাস্থেনিস। গৌতম বুদ্ধের প্রথম নাম কি? গৌতম বুদ্ধের প্রথম নাম হলো সিদ্ধার্থ। মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? এটা হবে শক শাসক রুদ্রদামন মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। নেক্সট হচ্ছে সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন? এটা হবে ভরত গোষ্ঠীর। এরপরে আসছে 3 দাগ, যেখানে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রশ্ন মান রয়েছে 2 করে, টোটাল 8 নম্বর। তীর্থঙ্কর কাদের বলা হয়?
ভারতীয় উপমহাদেশে প্রচলিত নব্য ধর্মগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম। এই ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাদের মধ্যে শেষ 2 জন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ও মহাবীর। পরের কোশ্চেন, সভা ও সমিতি কি? ভীষণ ইম্পর্টেন্ট। বৈদিক যুগে সভা ও সমিতি ছিল বিশেষ 2টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দুটি শাসন কার্যে রাজাকে সাহায্য করত। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন আর সমিতিতে যোগ দিতেন গোষ্ঠীর সবাই। তারপরে ভারতের রক্ষাকারী কাকে কেন বলা হয়? গুপ্ত বংশীয় শাসক স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করে হুনদের পরাজিত করে গুপ্ত সাম্রাজ্যকে এক চরম বিপদের হাত থেকে রক্ষা করেন। তাই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতের রক্ষাকারী বলেছেন। তারপরে রয়েছে দ্বাদশ অঙ্গ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন 2 মার্কসে আসতে পারে, 3 বা 5এও কিন্তু এটা আসতে পারে। তো উত্তরটা হচ্ছে জৈন ধর্মের মূল উপদেশকে, এখানে মূল বানানটা একটু ভুল হয়েছে, মূল ময় দীর্ঘ হবে। মূল উপদেশকে 12টি ভাগে সাজানো হয়েছিল। সেই উপদেশগুলির এক একটি ভাগকে এক একটি অঙ্গ বলা হয়। এই 12টি উপদেশকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলে। নেক্সট কোশ্চেন রয়েছে, বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এই 4টি একসঙ্গে বৈদিক সাহিত্য নামে পরিচিত। আবার সংহিতা 4 প্রকারের, ঋক, সাম, যজু ও অথর্ব। নেক্সট কোশ্চেন, কে কেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন? ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কারণ নেপোলিয়ান যেমন তার বাহুবলে ইউরোপের বিভিন্ন রাজ্য ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন, তেমনি সমুদ্রগুপ্ত তার প্রতিভা ও বাহুবলে ভারতের বহু রাজ্য গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। নেক্সট শুরু হচ্ছে 4 দাগ। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে যদি ক্লাসটা একটু হেল্পফুল হয়ে থাকে, তোমরাও একটা ছোট্ট হেল্প করতে পারো। ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করো তোমাদের যেটা ভালো লাগে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এবারে দেখা যাক 4 দাগ। 4 দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি, প্রশ্নমান 3, অর্থাৎ টোটাল রয়েছে 12 নম্বর। প্রথমেই আসছে ভীষণ ইম্পর্টেন্ট, চতুরাশ্রম টিকা অথবা চতুরাশ্রমের পরিচয় দাও। উত্তর, পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনযাপনের 4টি ভাগ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এগুলিকে একসঙ্গে বলা হতো চতুরাশ্রম। প্রথমেই আছে ব্রহ্মচর্য। ছাত্র জীবনে গুরুগৃহে থেকে এই পর্বে পড়াশোনা করতে হতো। গার্হস্থ্য পড়াশোনা শেষে এই পর্বে বিয়ে করে সংসার জীবন পালন করতে হতো। নেক্সট হচ্ছে বানপ্রস্থ। এই পর্বে সংসার জীবন থেকে দূরে বনে ঘর তৈরি করে ধর্মচর্চা করতে হতো। আর লাস্ট সন্ন্যাস, এই পর্বে সব কিছু ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় শেষ জীবন কাটাতে হতো। নেক্সট কোশ্চেন, ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গৌতম বুদ্ধ জ্ঞান বা বোধি লাভ করার পরে বারাণসীর কাছে সারনাথে যান। সেখানে 5 জন সঙ্গীর মধ্যে তার উপদেশ প্রচার করেন। এখানে চন্দ্রবিন্দুটা পড়েনি। তারপরে রয়েছে এই 5 জন তার প্রথম শিষ্য হয়েছিলেন। তাদের কাছে তিনি মানুষের জীবনের দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। এই ঘটনাকেই ধর্মচক্র প্রবর্তন বলে। তারপরে এলাহাবাদ প্রশস্তির বিবরণ দাও। এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কোশাম্বী গ্রামে লেখটি ছিল। মুঘল সম্রাট আকবর সেটি তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে। এটি হরি সেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। এটিতে সমুদ্রগুপ্তের গুণগান বর্ণনা করা হয়েছে। একটু কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে, সেটা তোমরা ইগনোর করো। আমি চেষ্টা করব পিডিএফে এগুলোকে একটু ঠিক করে দেওয়ার। তার রাজ্য জয়ে ওই সময়ের একটি সাফল্যের বিবরণ প্রভৃতির কথা গদ্য ও পদ্যে লেখা আছে। এটি ওই সময়ের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্বের নিদর্শন। তারপরে হচ্ছে বৈদিক পরবর্তী সমাজে নারীদের অবস্থা কেমন ছিল, অথবা বৈদিক সমাজে নারীর অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। আদি বৈদিক যুগে নারীরা শিক্ষা লাভ ও সম্মানের অধিকারী হলেও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা বিশেষভাবে খারাপ হয়েছিল। কোনো পরিবারে মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। এই সমাজে কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। যুদ্ধ বা সমিতির কাজেও মেয়েরা যোগ দিতে পারত না। নেক্সট, টিকা লেখো। ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হলো ত্রিপিটক বা ত্রিপিটক। সূত্রপিটক, বিনয় পিটক ও
ও অভিধম্ম পিটক এই তিনটি পিটক নিয়ে ত্রিপিটক। সূত্র পিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। বিনয় পিটকে বৌদ্ধ সংঘ ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধম্ম পিটক গৌতম বুদ্ধের মূল কটি উপদেশের আলোচনা। এগুলি সবই পালি ভাষায় লেখা। এরপরে আসছে আরও একটা ইম্পর্টেন্ট, অশোকের ধর্ম কী ছিল। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল থাকলেও অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম নয়। এতে অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ নেই, এমনকি নির্বাণ লাভের কথাও এতে পাওয়া যায় না। সামাজিক আচরণের উপর এতে জোর দেওয়া হয়েছে যে এই ধর্মের মূল কথা ছিল হিংসা না করা, এমনকি শিকার ও মাছ ধরার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। এর পাশাপাশি দয়া, দান, সত্য কথন এইসব আচরণের উপর জোর দেওয়া হয়েছে। গুরুজন, মা বাবার প্রতি সম্মান দেখানো ও তাদের কথা মেনে চলতে বলা হয়েছে। অশোক প্রজাদের নিজের সন্তান মনে করতেন বলে এই উপদেশগুলি লিপিবদ্ধ করেছেন। মৌর্য শাসনের মূল ভিত্তি ছিল সম্রাটকে মেনে চলা। নেক্সট হচ্ছে 5 দাগ, যেখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান 5, টোটাল 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। প্রথমেই আছে বর্ণাশ্রম প্রথা কি। ঋগ্বেদের শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায়। পরবর্তী বৈদিক যুগে 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। এই 4 বর্ণকে জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করা শুরু হয়। একেই বর্ণাশ্রম প্রথা বলে। পুজো পাঠ, যজ্ঞ, বেদ পাঠ করতেন ব্রাহ্মণেরা। যুদ্ধ করা, সম্পদ লুট করা ইত্যাদি কাজ ছিল ক্ষত্রিয়দের। কারিগরি, কৃষি ও বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ। এই 3 বর্ণেরই সেবা করত দাসেরা। যুদ্ধবন্দী দাসরাই মূলত শূদ্র ছিল। ক্রমে যাগযজ্ঞ ও সব বিষয়েই জটিলতা সৃষ্টি হয়েছিল। ব্রাহ্মণরা ক্রমে শক্তিশালী হয়ে ওঠেন, ক্ষত্রিয়রাও ক্রমে শক্তিশালী হয়। কৃষিকাজ বাড়তে থাকে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে গোলমাল বাঁধতে শুরু করে। পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য ও শূদ্রদের অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। তাদের সামাজিক সুযোগ সুবিধা প্রায় ছিলই না। পরবর্তী বৈদিক সদস্যদের হেয় করে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা টিকা লেখো। ষোড়শ মহাজন পদ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভূমিকা, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজন পদের অস্তিত্ব দেখা যায় সেগুলিকে একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজন পদ। জৈন ও বৌদ্ধ সাহিত্যে এই মহাজন পদগুলির আলোচনা পাওয়া যায়। উপাদান, মূলত বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে ষোড়শ মহাজন পদগুলির কথা জানা যায়। নেক্সট পয়েন্ট, ষোড়শ মহাজন পদ। 16টি মহাজন পদ হলো কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৃজি বা বজ্জি, মল্ল বা মালব, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অবন্তী, গান্ধার, কম্বোজ এবং অশ্মক। মহাজন পদগুলির মধ্যে বিরোধ লেগেই থাকতো। একে অন্যের রাজ্য জয় করে তারা তাদের রাজ্যের সীমানা বৃদ্ধি করতে চাইত। লাস্ট পয়েন্ট, উপসংহার। পরবর্তীকালে 16টি মহাজন পদের মধ্যে কৌশল, অবন্তী, মগধ ও বৎস এই 4টি মহাজন পদ বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে মগধকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হয়। পরের কোশ্চেন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা সমুদ্রগুপ্তের উত্তর ভারত ও দক্ষিণ ভারত বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর হচ্ছে ভূমিকা, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 খ্রিস্টাব্দে গুপ্ত সিংহাসনে বসেন। এলাহাবাদ প্রশস্তি থেকে তার সাম্রাজ্যের বিস্তারের নানা তথ্য পাওয়া যায়। পরের পয়েন্ট হচ্ছে সমুদ্রগুপ্তের উত্তর ভারত জয়। সমুদ্রগুপ্ত উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন। এই সব রাজ্যগুলি তিনি সরাসরি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। নেক্সট, সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য বিজয়। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। পরে অবশ্য তিনি তাদের রাজত্ব ফিরিয়ে দেন। এইভাবে তিনি সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন। নেক্সট পয়েন্ট, অরণ্য রাজ্যগুলির ওপর প্রাধান্য প্রতিষ্ঠা। সমুদ্রগুপ্ত অরণ্য বা আটবিক রাজ্যগুলিতেও প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে পূর্বে রাঢ় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। এইভাবে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশে সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, মেগালিথ সম্বন্ধে যা যেন লেখো অথবা টিকা লেখো। মেগালিথ
উত্তর হচ্ছে মেগালিথ বলতে বড় পাথরের সমাধিকে বোঝায়। মেগালিথ ভারতীয় উপমহাদেশে লোহা ব্যবহারের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। মেগালিথের বিভিন্ন ধরন। মেগালিথ বা পাথরের সমাধির নানা রকম ভেদ দেখা যায়। কোনো স্থানে মেগালিথকে আকাশের দিকে তাকিয়ে থাকা বড় পাথর মনে হয়, আবার কোথাও বা অনেকগুলি পাথর বৃত্তাকারে ঘিরে সমাধি চিহ্নিত করা হতো, আবার কোথাও একটি বড় পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো অনেকগুলি ছোট ছোট পাথর। কোথাও বা গুহার ভেতর এই সমাধি দেখা যায়। মেগালিথ কেন্দ্র। ভারতীয় উপমহাদেশে যে সকল মেগালিথ কেন্দ্র আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর আর মহারাষ্ট্রের ইনামগাঁও। এরপরে প্রাপ্ত নিদর্শন সমূহ। এই মেগালিথ সমাধিগুলির মধ্য থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালো বা লাল মাটির বাসন, পাথর, পোড়া মাটির তৈরি জিনিসপত্র, লোহা, সোনা, রূপো ও ব্রোঞ্জের জিনিসপত্র। এছাড়া পাওয়া গেছে ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা প্রভৃতি। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। পুষ্যভূতি বংশের শাসক ছিলেন হর্ষবর্ধন। 606 খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যের শাসনভার হাতে নেন। তার শাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলি হল কেন্দ্রীয় শাসন। হর্ষবর্ধন নিজেই ছিলেন শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি। তাকে শাসন কার্যে সাহায্য করার জন্য ছিল একটি মন্ত্রী পরিষদ। এছাড়া রাজকার্যের নানা দায়িত্ব পালনের জন্য ছিল আমাত্য শ্রেণী। নেক্সট পয়েন্ট হচ্ছে বিশাল সেনাবাহিনী। হর্ষবর্ধন প্রায় যুদ্ধে লিপ্ত থাকতেন বলে তিনি বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। নেক্সট পয়েন্ট প্রাদেশিক শাসন। গুপ্ত আমলের মতোই হর্ষবর্ধনের আমলে তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। দূরের প্রদেশগুলি শাসন করত সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। প্রতিটি প্রদেশ বা ভুক্তি আবার কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল গ্রাম। তারপরে কর ব্যবস্থা। শাসন ব্যবস্থা পরিচালনার জন্য কৃষক ও বণিকদের থেকে কর সংগ্রহ করা হতো। সাধারণত জমির উৎপাদিত ফসলের 1/6 অংশ কর হিসাবে নেওয়া হতো, তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি প্রদান করা হতো। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের এই পিডিএফটার পাসওয়ার্ডটা বলে দিই। পাসওয়ার্ড হবে 07। এই পাসওয়ার্ড দিলে কিন্তু তোমরা এই পিডিএফটাকে ওপেন করতে পারবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণগুলি কি কি। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে নব্য ধর্ম আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলন সংগঠিত হওয়ার নানা কারণ ছিল। নব্য ধর্ম আন্দোলনের বিভিন্ন কারণ হলো লোহা ব্যবহারের ফলে নানা জীবিকার উদ্ভব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে ভারতীয় উপমহাদেশে কৃষিই ছিল প্রধান জীবিকা। লোহা ব্যবহার, বিশেষ করে লোহার লাঙলের ফলা ব্যবহারের ফলে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পায়। এ সময় বিভিন্ন নগর গড়ে ওঠার ফলে সমাজে ব্যবসায়ী ও কারিগর শ্রেণীর সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি। বৈদিক ধর্মের প্রভাবে যজ্ঞ, পশু বলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো, তাই যজ্ঞে পশু বলি দেওয়ার বিষয়টি কৃষকরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তাছাড়া বিভিন্ন জনপদ ও উপজাতির মধ্যে লড়াই ব্যবসা বাণিজ্যের ক্ষতি করেছিল। নেক্সট পয়েন্ট জাতিভেদ প্রথার প্রভাব। জাতিভেদ প্রথার কঠোরতার ফলে সমাজের বৃহত্তর অংশের সাধারণ মানুষ বৈদিক ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। নেক্সট বাণিজ্যে বাধা। বৈদিক সমাজে ব্রাহ্মণরা বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রাকে পাপ বলে মনে করত এবং বাণিজ্যে পয়সার লেনদেন ও সুদ খাটানোর বিষয়টিও ব্রাহ্মণ্য ধর্মের নিন্দার বিষয় ছিল। নেক্সট পয়েন্ট ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি। এ সময় লোহার অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা সমাজে ব্রাহ্মণদের সমান ক্ষমতা পাওয়ার দাবি করতে থাকে। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই সাজেশন প্রশ্নপত্রটা শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।